আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক এখন যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 14। আমরা মূলত যেটা দেখছিলাম অ্যাডভান্স ডিপ লার্নিং স্ট্র্যাটেজির মধ্যে বেটার জেনারেলাইজেশন। তো বেটার জেনারেলাইজেশনের মোটামুটি 6-7টা ডিফারেন্ট টেকনিক এখানে অ্যাপ্লাই করার কথা আছে। আমরা গতদিন একটা টেকনিক নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে ওয়েট রেগুলারাইজেশন। আজকে এই যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন। এবং স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন টেকনিক অ্যাপ্লাই করে আমরা আসলে আমাদের জেনারেলাইজেশনটাকে কত ভালো করতে পারি। আলটিমেটলি মূলত আমরা ওভারফিটিং কে দূর করার চেষ্টা করব, ওভারফিটিং কে রিডিউস করে কিভাবে রেগুলারাইজেশন ইফেক্টটাকে ঠিক রাখতে পারি, সেটাই মূলত আজকের আলোচ্য বিষয়। তো গতদিন দেখেছিলাম ওয়েট রেগুলারাইজেশন, আজকে হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন। তো অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনটা কি এবং স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের সাথে এই অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের রিলেশনশিপটা কেমন হতে পারে, এবং আলটিমেটলি আমরা এটাকে ইউজ করে কিভাবে আমাদের ওভারফিটিং কে কমাইতে পারি যেন আমরা জেনারেলাইজেশনে ভালো একটা আউটপুট পাই, সেটা নিয়েই মূলত আজকের আলোচনা। তো এই স্পেস স্পেয়ার রিপ্রেজেন্টেশন, স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন উইথ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন, এইটার জন্য এখানে কিছু কথা বলা আছে, কিন্তু আমি একটা নিউমেরিক্যাল ডাটা দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো আরো ডিটেলস। যেটা এইখানে একটা ডকুমেন্ট রেডি করা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো পরে। আপাতত এইখানে একটু দেখতে থাকেন। স্পেয়ার্স স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন উইথ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন মূলত এই টপিকের যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এটার সাথে ম্যাথমেটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে ইকুয়েশন দিয়ে এখানে আমরা সেটা দেখতে চাই। তো আমি একটু লাইন গুলা পড়বো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন উইথ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন. In deep learning, sparse representation means that for a given input, only a small number of neurons are highly active, while most neurons remain inactive. Sparse representation মানে কি? Sparse representation মানে আমাদের যে লেভেল, যে আউটপুটের লেভেল বা ইনপুটের লেভেল আপনি যেখানে ধরেন না কেন, এই রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমাদের কিছু ভ্যালু জিরো হয়ে যাবে, কিছু নন জিরো থাকবে। এটা কেমন হতে পারে এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার ক্লিয়ার হবে। যেমন দেখুন, ডেন্স রিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি। এটা হচ্ছে ডেন্স রিপ্রেজেন্টেশনের একটা এক্সাম্পল, 0.8, 0.6, 0.7, এভাবে কিন্তু সবগুলাই ভ্যালু আছে। কিন্তু যদি আমরা এই ডেন্স রিপ্রেজেন্টেশনটাকে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনে নিয়ে আসি, তাহলে দেখেন 0.8 আছে, 0.9 আছে, 0.7 আছে, বাকিগুলা কিন্তু সব জিরো হয়ে গেছে। দিস ইজ স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের ডেন্স রিপ্রেজেন্টেশন লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু স্পার্স রিপ্রেজেন্টেশন ইউজ করতে পারি, স্পেশালি যখন আমরা ওভারফিটিং থেকে আমাদের নেটওয়ার্ককে ঠিক রাখতে চাই, মানে ওভারফিটিং কে রিমুভ করতে চাই, তখন কিন্তু আমাদের স্পার্স রিপ্রেজেন্টেশন অনেক ক্ষেত্রে ভালো কাজ করতে পারে। যেমন এখানে দেখেন ওভারফিটিং কেন হয় আসলে, খুব মানে ডিপলি আসলে যদি টাইটলি চিন্তা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে ওভারফিটিং হয়। যেমন আমরা ড্রপ আউট করেছি এর আগে, ড্রপ আউট করলে ওভারফিটিং দূর হয়। ড্রপ আউট কনসেপ্ট কি? কোনো কোনো ওয়েটকে আমরা জিরো করে দিই, মানে ওই কানেক্টিভিটিটা আসলে লার্নিং এর সময় ধরেন অফ থাকে, অন্যগুলো অন থাকে। তার মানে আমাদের ওভারফিট হওয়া উদ্দেশ্য হচ্ছে যে যেই ডেটা সেটের জন্য যতটা দরকার নাই তার থেকেও বেশি চিন্তা করা হচ্ছে, তার থেকেও বড় স্ট্রাকচার নিয়ে এসে ওটাকে আরো বেশি লার্ন করা হচ্ছে। সেইখান থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা ড্রপ আউট যেমন করি। ড্রপ আউট মানে হচ্ছে কিছু কিছু লিঙ্ককে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, মানে ওই লিঙ্ক গুলার ভ্যালু আসলে জিরো। তো এই ক্ষেত্রেও কিন্তু ডেন্স রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটাকে যদি আমরা স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু ভ্যালু কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এবং যেই ভ্যালু গুলো জিরো হচ্ছে সেগুলো কিন্তু আসলে ইনঅ্যাক্টিভ। তার মানে আমাদের এখানে কিন্তু ওভারফিটের হাত থেকে রক্ষা করতে পারি। এই জন্য আসলে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনটা আমাদের এখানে চিন্তা করার বিষয় আছে। ঠিক আছে, এখানে কি বলছে দেখেন, দেখেন দ্য সেকেন্ড রিপ্রেজেন্টেশন মানে যে সেকেন্ড যেটা আমরা দেখছি ইজ স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন বিকজ অনলি এ ফিউ নিউরনস আর অ্যাক্টিভ। হাতে গোনা কিছু নিউরন অ্যাক্টিভেট থাকে। ঠিক আছে, তো এইটাই আসলে স্পেস রিপ্রেজেন্টেশন আর ডেন্স রিপ্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য। এখন আমাদের এই আজকের যে টপিক সেটা মূলত ডেন্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কিভাবে আমরা রেগুলারাইজেশন ইফেক্টে অ্যাপ্লাই করতে পারি, এবং স্পেশালি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে সেটা নিয়ে কথা বলবো। এখন দেখেন এখানে বুঝো, হোয়াই ডু উই নিড
or want স্পেয়ার রিপ্রেজেন্টেশন। স্পেয়ার রিপ্রেজেন্টেশন কেন দরকার? এটা ইমপ্রুভ ফিচার লার্নিং এর ইমপ্রুভ করার জন্য, ওভারফিটিং দূর করার জন্য, ইনক্রিজ ইন্টারপ্রিটেবিলিটি। আরেকটা হতে পারে মেক দ্য মডেল মোর মোর রোবাস্ট টু নয়েজের ক্ষেত্রে, বিশেষ করে যখন কোনো টেস্টিং ডেটা আননোন আসে বা নয়েজ সহ আসে, সেগুলো যেন ঠিক মতো আমরা প্রিডিক্ট করতে পারি। সেই কারণে ইনকারেজ নিউরনস টু স্পেশালাইজড ইন ডিটেক্টিং স্পেসিফিক প্যাটার্ন। কোনো স্পেসিফিক প্যাটার্ন থাকলে আমাদের স্পেসিফিক নিউরন দিয়ে সেগুলো যেন আসলে ডিটেক্ট করা যেতে পারে, সেই কারণে মূলত আমাদের জেনারেলাইজেশন ইফেক্টটাকে ঠিক করার জন্য আমরা সেটা চেষ্টা করি, ওভারফিটিং কে দূর করার জন্য। আমরা দেখবো আজকে এইটা এতক্ষণ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন। এখন দেখবো অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কি, তারপরে দেখবো স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের সাথে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন আসলে আমরা কিভাবে কাজে লাগিয়ে আমরা ওভারফিটিং কে দূর করতে পারি, জেনারেলাইজেশনকে ঠিক করার জন্য। তো যাই হোক, আমরা একটু দেখি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কি। যেমন দেখেন, আমরা কিন্তু গতদিন যে লেকচারটা দেখেছিলাম সেখানে ওয়েট রেগুলারাইজেশন নিয়ে কথা ছিল। ওয়েট রেগুলারাইজেশনের যে ফর্মুলা, এইটা ছিল সেই ফর্মুলা, লস ইকুয়াল টু অরিজিনাল লস, মানে নেক্সট টাইমের লস হবে প্রিভিয়াস টাইমের বা কারেন্ট লস, নেক্সট টাইমের লস হবে এখনকার যে লস সেই লস, প্লাস এটা হলো প্যানাল্টি ফ্যাক্টর। আর এটা হচ্ছে এল টু রেগুলারাইজেশনের ক্ষেত্রে ওয়েটের স্কোয়ারের সামেশন। এটা হচ্ছে এল টু রেগুলারাইজেশন, এটা কিন্তু ওয়েট রেগুলারাইজেশনের জন্য। এখন যদি আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন করি, এখানে কিন্তু আমরা কম্পারিজনটা দেখাচ্ছি ওয়েট রেগুলারাইজেশনের সাথে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন, যেন বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ওয়েট রেগুলারাইজেশনের জিনিস। অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইজ ডিফারেন্ট। ইনস্টেড অফ penalize weights, it penalize the activation, বা দ্যাট মিনস দ্য আউটপুট অফ নিউরন। দেখেন, এর আগে ওয়েট রেগুলারাইজেশনে আমরা কিন্তু আমরা যে কানেক্টেড ওয়েট গুলা ছিল সেই ওয়েট গুলাকে রেগুলারাইজ করতাম। এখানে কিন্তু আমরা যেটা হচ্ছে করব সেটা কিন্তু ওয়েট কে করব না, নিউরনের আউটপুট কে, নিউরন যে আউটপুট গুলা দেয় সেই আউটপুট গুলাকে আমরা রেগুলারাইজ করব। আগে যেটা ছিল দেখেন ইকুয়েশনের মধ্যে ওয়েট কে আমরা হচ্ছে এল টু এর ক্ষেত্রে আমরা স্কোয়ার নিতাম, এল ওয়ান এর ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু নিতাম তার সামেশন। তো এখানে কিন্তু ওয়েট নিয়ে কাজ হইতো ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে। আর অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে আমাদের নিউরনের যে আউটপুট, এই যে অ্যাক্টিভিটি রেগুলারেশনকে এ দিয়ে ডিনোট হচ্ছে, ডিনোট মানে হচ্ছে নিউরনের যে আউটপুট সেই আউটপুট গুলাকে আমরা রেগুলারাইজ করবো। আর এটা হচ্ছে সে আগের মতো প্যালান্টি টার্ম বা প্যালান্টি ফ্যাক্টর, একই জিনিস, বাট পার্থক্য হচ্ছে এটা ছিল ওয়েটস কে রেগুলারাইজ করা, আর এটা হচ্ছে নিউরনের আউটপুট কে রেগুলারাইজ করা। দুটা কিন্তু ডিফারেন্ট থিঙ্কিং। এটা হচ্ছে ওয়েট কে রেগুলারাইজেশন, এটা হচ্ছে আউটপুট কে রেগুলারাইজেশন, নিউরনের আউটপুট কে রেগুলারাইজেশন। এটাই হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন। তাছাড়া এল ওয়ান রেগুলারাইজেশন, এল টু রেগুলারাইজেশন, আগের যে কনসেপ্ট সেমই এখানে থাকবে। আগে শুধু ওয়েট কে রেগুলারাইজ করা হতো, এখন নিউরনের আউটপুট কে রেগুলারাইজ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন। এখন দেখেন এইখানে ওইটাই বলছেন যে আমরা এই ইকুয়েশনটা যদি চিন্তা করি, এ হচ্ছে আসলে নিউরনের আউটপুট বা অ্যাক্টিভিটি, আর ল্যামডা যেটা, সেই ল্যামডা কিন্তু হচ্ছে এই যে রেগুলারাইজেশন স্ট্রেন্থ, মানে প্যারান্টি ফ্যাক্টর। আমরা এর আগে ওয়েট রেগুলারাইজেশনের সময় যেভাবে ইউজ করেছি এটা ছিল 0 আর 0.1 এর মাঝে একটা ভ্যালু, এখানেও কিন্তু আমরা সেটা দেখব। এই হচ্ছে মোটামুটি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ইকুয়েশন। এল টু এর ক্ষেত্রে আমরা দেখলাম, এল ওয়ান এর ক্ষেত্রেও আমরা করতে পারি। তো এখানে এল টুর কথাটা বেশি বলা হয়। এল টু বলা হয় কেননা, দেখেন এখানে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের সাথে কিন্তু একটা রিলেশনশিপ আছে। স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনে আমাদের কিন্তু আউটপুট গুলা জিরো করার চেষ্টা করা হচ্ছে বা জিরো হয়ে যায়, এবং আলটিমেটলি এই আমরা এল টু রেগুলারাইজেশনের ক্ষেত্রে যেটা দেখি যে এল ওয়ান এর ভ্যালু আসলে জিরোর দিকে নিয়ে যায়, আর এল টু হচ্ছে স্মলের দিকে নিয়ে যায়। তো এখানে দেখেন আমাদের যে ইকুয়েশনটা নেওয়া হচ্ছে এটা কিন্তু ওয়েট রেগুলারাইজেশনের এল টু, আর অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে কিন্তু এল ওয়ান ইউজ করা হচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানেও এই স্কোয়ার দিতে পারেন, এই স্কোয়ার যদি দেন তাহলে এল টু হবে, আর অ্যাবসোলিউট এ যদি দেন তাহলে এল ওয়ান হবে। আপনি এল টু ইউজ করতে পারেন, এল ওয়ান ইউজ করতে পারেন, কিন্তু এল ওয়ানটা এখানে ইউজ করা হয়। আমরা সাধারণত ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে এল টু ইউজ করি যেন ভ্যালু জিরো না হয়, জিরোর কাছাকাছি হয়। আর অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে আমরা এখানে এল ওয়ান রেগুলারাইজেশন ইউজ করি, কারণ আমরা এখানে চাই যে ভ্যালুটা জিরোই হয়ে যাক।
কারণ আমরা স্পেয়ারস এর সাথে যদি ইউজ করি এটার সাথে মিলবে, এই জিরো গুলোর সাথে, সেই কারণে এটার সাথে একটা রিলেশনশিপ আছে। এই কারণে এখানে ইকুয়েশনটা কিন্তু এখানে ওয়েট রেগুলারাইজেশনে L2 রেগুলারাইজেশন দেখালেও আমাদের অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন এখানে কিন্তু L1 আছে। তবে দুই ক্ষেত্রে আমরা L1 L2 ইউজ করে টেস্ট করে দেখতে হবে, তবে মোস্টলি ইউজ হয় আসলে L1। যাই হোক, আমরা বলি আর কি, এখানে দেখি। এখন এখানে আমরা দেখব যে এখানে এই টার্মটা লেখা আছে, the activity penalty encourage activation to become smaller or zero। স্মলার মানে হচ্ছে L2 রেগুলারাইজেশনে হবে, আর জিরো মানে হচ্ছে L1। আমরা চেষ্টা করব আসলে জিরোতে নিয়ে আসার, তাহলে আমাদের স্পেয়ারস রিপ্রেজেন্টেশনের সাথে এটা লিঙ্কেজটা তৈরি হবে। যাই হোক, আমরা L2 দিয়েও টেস্ট করে দেখতে পারি, L1 দিয়েও টেস্ট করে দেখতে পারি, যেটা আপনার জন্য ভালো হয়। তবে স্পেয়ারস রিপ্রেজেন্টেশনের সাথে মেলানোর জন্য L1 টাই বেস্ট। যাই হোক, আমরা দেখি এখানে হাউ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ক্রিয়েটস স্কারসিটি। এখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেওয়া আছে বোঝার সুবিধার জন্য। সাপোজ এ হিডেন লেয়ার প্রডিউসড, কোন একটা হিডেন লেয়ার এইরকম একটা আউটপুট প্রডিউস করেছে তার নোড থেকে 2.5, 1.8, 0.9, 1.2, 2.1। L1 যদি অ্যাক্টিভিটি প্যালান্টি আপনি বের করেন অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তাহলে কি হবে? L1, তাহলে 2.5 এর অ্যাবসোলিউট, 1.8 এর অ্যাবসোলিউট, এভাবে অ্যাবসোলিউট গুলো নিলে 8.5 আসে, তাই তো? এখন এইটা যদি আপনি এই ফর্মুলাতে ফেলেন সামেশন, আর প্যালান্টি একটা যদি এর সাথে গুণ করেন, তাহলে যেটা ঘটবে এই যে দেখেন, the optimizer tries to reduce the penalty after training activation may becomes। এই প্যালান্টিটা অ্যাড করলে আপনার এইখানকার যে রিপ্রেজেন্টেশনটা 2.5, এটা আসছে 2.4, 1.8 এটা আসবে 0, 0.9 এটা আসবে 0, 1.2, 0.3, 2.1, 0। এখন এইটা এইটা যদি আপনি হচ্ছে আহ, এইবার আপনি এইখানে এইটাকে নিয়ে আসেন এই ফর্মুলা অনুসারে, তাহলে দেখেন এটা কি হয়। প্যালান্টি কি অবস্থায় আসছে? 2.5 আসছে। আলটিমেটলি কিন্তু আপনার স্পেয়ারস রিপ্রেজেন্টেশনে কিন্তু প্যালান্টি অনেক কম। এখানে ওটাই বলছে আমাদের এই অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের কনসেপ্টটি হচ্ছে দা অর্গান অপটিমাইজার ট্রাইস টু রিডিউস দিস প্যালান্টি। এখানে কিন্তু আমরা নিউরন যে আউটপুটটা বের করলো, সেই আউটপুটের L1 রেগুলারাইজেশন দিয়ে যে প্যালান্টি বের করছে সেটা 8.5, কিন্তু আমাদের স্পেয়ারস রিপ্রেজেন্টেশনের যে প্যালান্টি আমরা বের করছি সেটা কিন্তু 2.7। দেখেন 8.5 থেকে 2.7 আসছে, যেটা আমাদের টার্গেট ছিল যে দ্য অপটিমাইজার ট্রাইস টু রিডিউস দ্য প্যালান্টি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করি তাহলে আমাদের কিন্তু প্যালান্টি রিডিউস হবে এবং আমাদের আলটিমেটলি ওভারফিটটা দূর হবে। যেমন দেখেন, দ্য নেটওয়ার্ক লার্নস টু অ্যাক্টিভেট ওনলি দ্য মোস্ট ইউজফুল নিউরন। এখন আপনি বলতে পারেন এটা করে আমার কি হচ্ছে? ওভারফিটটা কমবে। এবং আলটিমেটলি দেখেন এখানকার যে নিউরন গুলার আসলে দরকার নাই অতটা, সেগুলো কিন্তু বাদ যাচ্ছে, যেগুলোর বেশি দরকার সেগুলো কিন্তু টিকে আছে। তো ওইটাই বলছে এখানে, দ্য নেটওয়ার্ক লার্নস টু অ্যাক্টিভেট অনলি দ্য মোস্ট ইউজফুল নিউরন। যে নিউরন গুলো বেশি দরকার সেগুলোকে অ্যাক্টিভেট করেছে, যেগুলো দরকার নেই সেগুলোকে ইনঅ্যাক্টিভ রেখে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার বিষয়। আমরা এখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করলাম যে স্পেয়ারসিটি যদি আমরা এখানে অ্যাড করি তাহলে আমাদের প্যালান্টি কিন্তু ছোট হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখার চেষ্টা করেছি, প্রথমে স্কয়ারশিটি কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দুই নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কি সেটা দেখেছি, এবং এখানে আমরা দেখলাম যে আসলে স্কয়ারশিটির ক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করতে চাই সেক্ষেত্রে কি ইফেক্ট করতে পারে। প্যারান্টিটা ছোট হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু আমাদের ইফেক্টটা কমবে। ঠিক আছে, এরপরে দেখেন ম্যাথমেটিক্যাল ফর্মুলা কিভাবে হতে পারে। এখানে আমরা কিন্তু অলরেডি ম্যাথমেটিক্স দেখছি এর আগে এই লেকচারের মধ্যেই, যে আমরা ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে একই জিনিস, কিন্তু জাস্ট এখানে আমাদের যদি L1 রেগুলারাইজেশন হতো তাহলে কিন্তু এখানে ওয়েটের অ্যাবসলিউট ভ্যালু আমরা সামেশন করতাম। কিন্তু যেহেতু অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন, এখানে কিন্তু আমাদের নিউরনের যে আউটপুট, সেই আউটপুটের যে ভ্যালু, সেই ভ্যালু গুলাকে আমরা হচ্ছে আসলে অ্যাবসলিউট করে সামেশন করছি। তাছাড়া কোনো পার্থক্য নেই। ওই জিনিসটা এখানে বলছে, দ্য লস কি হচ্ছে, এটা হচ্ছে প্রিভিয়াস লস, সরি, এটা হচ্ছে কারেন্ট লস, আর এটা হচ্ছে নেক্সট লস, আর এইটা হচ্ছে আপনার
অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের যে প্যানাল্টি, সেই প্যানাল্টিটা, এটা হচ্ছে প্যানাল্টি ফ্যাক্টর ল্যামডা, যেটার ভ্যালু 0 থেকে 0.1 এর মধ্যে হতে পারে। আর এটা হচ্ছে রেগুলারাইজেশন, আপনার হচ্ছে নিউরনের যে আউটপুট, সেই আউটপুট গুলা অ্যাবসলিউট ভ্যালু সামেশন। এটা দেখেন, এটা হচ্ছে লস, আর এটা হচ্ছে নিউরন গুলার আউটপুট, আর এটা হচ্ছে স্পেয়ারসিটি কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে আমাদের যে প্যানাল্টি টার্ম, সেই প্যানাল্টি টার্মের এখানে একটা ভ্যালু থাকবে, যেটা 0 থেকে 0.1 এর মধ্যে কাজ করবে। এই ইকুয়েশনটা হচ্ছে আসলে L1 অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের, যেহেতু এখানে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছে। আপনি যদি এখানে এই এ যদি স্কয়ার ভ্যালু নিতেন, আলটিমেটলি এটা কিন্তু L2 হয়ে যেত। ঠিক আছে, কারণ এইটা তো আমরা এতক্ষণ পর্যন্ত বললাম যে নর্মাল ফর্মুলা কি, কিভাবে কাজ করে, স্কয়ার সেটে কেন দরকার, অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কিরকম হতে পারে, এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করেছি। এখন দেখেন, অটো ইনকোডার কিন্তু আমরা কাজ করেছি, তাই না? অটো ইনকোডারের ইউজ আমরা দেখেছি। এখন অটো ইনকোডার যদি ইউজ হয় তাহলে কি হতে পারে? অটো ইনকোডারের ক্ষেত্রে যে ইনপুট, ইনকোড, বোটলনেক লেয়ার, এখানে আসলে আপনার ডাইমেনশন কমে যায়, তারপরে ডিকোডার, তারপরে আউটপুট। এর বিগত কয়েকটা লেকচার আগে আমরা কিন্তু এটা নিয়ে ডিটেলস কথা বলেছি। স্পেয়ার্স অটো এনকোডার্স আর এই এক্সাম্পল ক্লাসিক এক্সাম্পল, এখানে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনটাকে যদি আমরা অটো এনকোডারের ক্ষেত্রে ইউজ করি তাহলে কি হতে পারে? সাপোজ দ্য bottleneck layer contains 100 নিউরন, এখানে 100টা যদি নিউরন থাকে এনকোড করার পর, যদি আমরা স্পেয়ারসিটি ইউজ না করি, তাহলে দেখা যাবে 80 থেকে 90% নিউরন মে অ্যাক্টিভ। 100টার মধ্যে 80 থেকে 90টা নিউরন অ্যাক্টিভ থাকতে পারে, কিন্তু যদি আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করি তাহলে দেখা যাবে 5 থেকে 10টা নিউরন অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে এই যে স্পেয়ারসিটি মানে হচ্ছে আমার নিউরনের কিছু কিছু আউটপুটকে জিরো করে দিচ্ছে, যেগুলো দরকার নাই জিরো করে দিচ্ছে, যেগুলো দরকার আছে সেগুলো কিন্তু রাখছে। তাহলে যেগুলো দরকার নাই সেগুলো তো জিরো করে দেওয়াই ভালো। তো স্পেয়ারসিটি ইউজ করলে এবং স্পেয়ারসিটির সাথে যদি আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করি, তাহলে আমাদের যেই নোডের আউটপুট গুলা দরকার সেই নোড গুলাই রাখবে, বাকিগুলোকে জিরো করে দিবে। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে আমাদের 100টা যদি নিউরন থাকে, তার মধ্যে 80, যদি আমরা স্পেয়ারসিটি ইউজ না করি, 80 থেকে 90টা নিউরন অ্যাক্টিভ থাকতে পারে, কম বেশি হতে পারে, জাস্ট একটা এক্সাম্পল। 5 থেকে 10টা থাকতে পারে কোথায়, যদি আমরা স্পেয়ারসিটি ইউজ করি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের সাথে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, স্পেয়ারসিটির সাথে যদি আপনি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করেন, তাহলে আপনার কিন্তু নাম্বার অফ নোডের আউটপুট আলা যেগুলো দরকার, মানে যেই নোডগুলো আসলে অ্যাক্টিভ থাকবে, সেগুলোর সংখ্যা কমছে। তাহলে নেটওয়ার্ক কি করছে? দ্য নেটওয়ার্ক ইজ ফোর্সড টু ডিসকভার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ডাটা। আপনি যদি এটা ফিচার এক্সট্রাকশন, হিডেন লেয়ার কি করে? ফিচার ডিটেক্টর বা ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করে। আমরা যদি হিডেন লেয়ারে এটা ইউজ করি, তাহলে হিডেন লেয়ার ফিচার ডিটেক্টর হিসেবে তো ডেফিনেটলি কাজ করে। ফিচার ডিটেকশনটা কি হবে? যেই ফিচার গুলা দরকার নাই সেই ফিচার গুলা বাদ দিবে। তো এটাই বলছে, দ্য নেটওয়ার্ক ইজ ফোর্স টু ডিসকভার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ডাটা। নেটওয়ার্ক কি করছে? যেই ফিচার গুলা দরকার নেই সেই ফিচার গুলাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো এইটাই মূলত আমাদের স্পেয়ারসিটির সাথে অ্যাক্টিভিটি রিলেশনশিপের, মানে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের একটা ইউজ করার জন্য সব থেকে বড় কারণ। এখন আমরা হচ্ছে কিভাবে এটাকে ইউজ করতে পারি, যেমন আমরা দেখবো, ডিটেলস দেখবো যে আমরা মাল্টিলেয়ার পারসেপট্রনে কিভাবে ইউজ করতে পারি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে কিভাবে ইউজ করতে পারি, আমরা এলএসটিএম এ কিভাবে ইউজ করতে পারি, সেগুলো দেখার আছে। তো এখানে একটা মোটামুটি এক্সাম্পল দিচ্ছে, যেমন ধরেন যে আমরা যখন হিডেন লেয়ার তৈরি করি, ডেন্স দিয়ে তৈরি করি, তাই না? ডেন্স, এটা হচ্ছে নাম্বার অফ নোড, আর এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন ফাংশন, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজার। অ্যাক্টিভিটি রেগুলারাইজার মানে হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত যা বলছি, যে আমাদের ছিল কালকে যেমন ছিল ওয়েট রেগুলারাইজার, গতদিন যে ক্লাসটা নিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজার। যদি আপনি এটা ইউজ করতে চান ডেন্স রিপ্রেজেন্টেশনের সাথে, তাহলে এখানে আপনাকে অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করতে হবে। এবং এখানে এটা আপনি L1 দিয়েও করতে পারেন, L2 দিয়েও করতে পারেন। এখানে L1টা দেওয়া হচ্ছে কেননা স্পেয়ারসিটি তৈরি করার জন্য। স্পেয়ারসিটি তৈরি হলে কি হবে? জিরো হয়ে যাওয়ার চেষ্টা হবে, এবং জিরো হলে কি হবে? আলটিমেটলি যেই ফিচার গুলো দরকার নেই সেই ফিচার গুলো বাদ যাবে। আর এখানে যেটা ভ্যালু, এটা হচ্ছে প্যানাল্টি টার্ম। এই প্যানাল্টি টার্মটা আপনি এখানে যোগ করতে পারেন, এটা 0 থেকে 1 এর মধ্যে আসতে পারে। এটা আবার কিন্তু টিউন করে দেখা যেতে পারে। গতদিন কিন্তু আমরা ওয়েট রেগুলারাইজেশনের সময় এটাকে টিউন করে দেখিয়েছিলাম। ঠিক আছে,
এটা টিউনেবল প্যারামিটার, আমরা টিউন করে দেখতে পারি যে ভ্যালুটা কত হতে পারে। এখন এইরকম আমরা রিপ্রেজেন্ট করার সময় এই কাজগুলো করব যখন কোডিং এ আসবো, আজকে আসবো। এখানে দেখেন অ্যাক্টিভিটি রেগুলারাইজার যে L1, এটা এটা আসলে কি করে, অ্যাড এ প্যালান্টি টু নিউরন আউটপুট। এটা আসলে নিউরন আউটপুটের সাথে একটা প্যালান্টি তৈরি করে, যেন আমাদের এখানে যেটা বললাম এই নিউমেরিক্যাল এক্সাম্পলে অপটিমাইজার প্যালান্টিটাকে রিডিউস করতে পারে। যেমন এখানে ছিল যে আমাদের যদি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ না করি তাহলে 8.5 হচ্ছে, আর অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন যদি ইউজ করি L1 অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন তাহলে 2.7 হচ্ছে। আমাদের অপটিমাইজার এই কাজটা করতে যদি পারে, যে প্যারামিটারটাকে রিডিউস করতে পারে, তাহলে কিন্তু ওভারফিটিং কমবে, এবং ওভারফিটিং কমলে ডেফিনেটলি আমাদের রেগুলারাইজেশন ইফেক্ট ঠিক থাকবে, জেনারেলাইজেশন অনেক ভালো হবে, জেনারেলাইজেশন এররটা কমবে। এখন দেখেন যে আপনি ওয়েট রেগুলারাইজেশন ইউজ করলে কি হবে আর অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করলে কি হবে, এই দুটা বিষয় কিন্তু খুব কাছাকাছি, অনেকেই কনফিউজ করে ফেলে। যে ওয়েট রেগুলারাইজেশন মানে কিন্তু ওয়েটকে ছোট রাখা, আর অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন মানে হচ্ছে আউটপুটের উপরে ইউজ করা, যেই নোটগুলোর আউটপুটের দরকার নাই সেগুলোকে জিরো করে দিচ্ছে, যেগুলোর দরকার আছে সেগুলোকে রাখছে তবে ছোট করে। তাহলে কি হচ্ছে, যে যেই ফিচার গুলোর দরকার নেই সেই ফিচার গুলো আসলে বাদ পড়ে যাচ্ছে। তো এখানে দেখেন ওয়েট রেগুলারাইজেশনের সাথে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের যদি আপনি একটু কম্পারিজনে আসেন, দেন প্যারালাইজ, আমরা কি করি, ওয়েট কে প্যারালাইজ করি, আর এখানে নিউরনের আউটপুট কে প্যারালাইজ করি অ্যাক্টিভিটি রেগুলারেশনের ক্ষেত্রে। ওয়েট রেগুলারেশনের ক্ষেত্রে ওয়েট কে আমরা হচ্ছে প্যারালাইজ করি, আর অ্যাক্টিভিটি রেগুলারেশনের ক্ষেত্রে নিউরনের আউটপুট কে আমরা প্যারালাইজ করি। গোল কি, গোল হচ্ছে ওয়েট রেগুলারেশনের ওয়েট কে ছোট করা, আর অ্যাক্টিভিটি রেগুলারেশনের ক্ষেত্রে স্পেয়ার্স অ্যাক্টিভেশন মানে কোনো কোনো ভ্যালুকে জিরো করে দেওয়া, মানে আউটপুটে যেই নোটগুলোর দরকার নাই, মানে যেই ফিচার গুলোর দরকার নেই সেগুলোকে আমরা জিরো করে দেবো। এখানে ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে কি হয়, L1 L2 আমরা দুটোকে ইউজ করি, দুটাই কমন, তবে L2 টা বেশি ইউজ হয় কিন্তু ওয়েট রেগুলারেশনের ক্ষেত্রে, যদিও এটা এভাবে বলা যায় না, আপনার মডেলের উপরে ডিপেন্ড করছে আপনি কি ইউজ করে কাজ করবেন। আর অ্যাক্টিভিটি রেগুলারেশনের ক্ষেত্রে আমরা সাধারণত L1 টা বেশি ইউজ করি L2 এর ক্ষেত্রে, কেননা L2 তে ভ্যালু স্মল হয়, জিরো হয় না। আমরা এখানে ওই ফিচার গুলাই নিব যেগুলো দরকার আছে, বাকিগুলো ফেলে দেবো, ফেলে দিতে হলে কিন্তু জিরো করতে হবে, জিরো করতে হলে আমার L1 রেগুলারাইজেশনটা বেশি জরুরি, সেই কারণে L1 টাই এটা মোস্ট অফ দা কেসে ইউজ হয়, যদিও আপনি টেস্ট করে দেখতে হবে। ইফেক্ট কি পড়ে, ওয়েট রেগুলারেশনের ক্ষেত্রে মডেলটা অনেক সিম্পল হয় যেহেতু ওয়েট ছোট হয়ে যাচ্ছে। অ্যাক্টিভিটি রেগুলারেশনের ক্ষেত্রে স্পেয়ার্স ফিচার রিপ্রেজেন্টেশন, ফিচারটা জিরোর দিকে মুভ করে, যেগুলো দরকার নেই সেই ফিচার গুলো। আমার মনে হয় আমি মোটামুটি ভাবে ওয়েট রেগুলারাইজেশন এবং অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কি, এগুলোর মধ্যে কম্পারেটিভ ডিফারেন্স গুলা কি, এবং আমরা স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন কিভাবে কাজ করে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু মোটামুটি দেখার চেষ্টা করেছি। এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ইমেজিন এ ক্লাসরুম অফ 100 স্টুডেন্টস। মানে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনটা কেন দরকার, যেটা আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করে করবো। একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, মানে ধরেন 100টা নিউরন আছে, 100 জন স্টুডেন্ট 100টা আউটপুট বের করে, নিউরনও কিন্তু আউটপুটই বের করে উইদাউট অ্যাক্টিভিটি রেগুলারেশন। আপনি যদি অ্যাক্টিভিটি রেগুলারেশন ইউজ না করেন তাহলে অল স্টুডেন্টস অ্যান্সার এভরি কোশ্চেন, প্রত্যেকেই সব কোশ্চেনের অ্যান্সার করছে, তার মানে সব নিউরন থেকে আউটপুট বের হচ্ছে। 100 জনই, 100 জন স্টুডেন্ট 100 জনই কিন্তু আউটপুট দেওয়ার চেষ্টা করেছে, মানে 100টা নোট থেকে আউটপুট বের হয়েছে। বাট যদি আপনি অ্যাক্টিভিটি রেগুলারেশন ইউজ করেন, উইথ অ্যাক্টিভিটি রেগুলারেশন অনলি দ্য ফিউ স্টুডেন্টস হু রিয়েলি নো দ্য অ্যান্সার স্পিক আপ। 100 জনের মধ্যে যারা শুধুমাত্র অ্যান্সারটা জানে তারাই বলেছে। এর আগে যেটা ছিল যে 100 জন 100 জনই লিখেছে, জানুক না জানুক, কিন্তু আপনি স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনে অ্যাক্টিভিটি রেগুলারেশন ইউজ করে যে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনটা করছেন, সেটা করলে কি হবে, যে যারা শুধুমাত্র জানে তারাই অ্যান্সার করছে, তাহলে আপনার কিন্তু ঝামেলা অনেকটা কমে যাবে। ওই ফিচার গুলো আপনি নেবেন, ওই ছাত্রগুলোকে আপনি বের করছেন যারা আসলেই জানে। তো এইটা যদি আমরা ইউজ করি নেটওয়ার্কে, ডেফিনেটলি কিন্তু আমাদের ওভারফিটিং এর চান্সটা কমবে। দিস ক্রিয়েটস স্পেস রিপ্রেজেন্টেশন। এই যে অ্যাক্টিভিটি রেগুলারেশন ইউজ করছি, এটাই কিন্তু আসলে স্পেস রিপ্রেজেন্টেশন তৈরি করছে। where each neuron becomes an expert at recognizing certain pattern। এখানে আসলে প্রত্যেকটা নিউরন কোন একটা সার্টেন প্যাটার্নকে রিকগনাইজ করার চেষ্টা করছে, এই জন্যই আসলে স্পেস রিপ্রেজেন্টেশনটা দরকার। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত যা বললাম এখানে সামারাইজ করানো কিছু লেখা আছে। আমরা আসলে স্পেস রিপ্রেজেন্টেশন উইথ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন যেটা ডিল করে অ্যাডিং এ প্যালান্টি অন নিউরন অ্যাক্টিভিটি,
L1 প্যালান্টি আমরা সাধারণত ইউজ করি so that only small number of neuron become activated for active for each input. যেই নিউরন গুলো আসলে দরকার সেই নিউরনই কিন্তু আউটপুট প্রোভাইড করে, অন্যগুলা যাদের দরকার নেই সেগুলো বাদ দেয়। এটা কি করে, দিস হেল্প দ্য নেটওয়ার্ক লার্ন মোর মিনিংফুল ফিচার, যে ফিচার গুলো দরকার শুধু সেই ফিচার গুলোকেই তারা নেয়, এবং আলটিমেটলি কি হয়, যেগুলো দরকার নেই সেগুলোকে বাদ দেয়। এই কাজটা করলে ওভারফিটিং রিডিউস হয়, অ্যান্ড এটা কমনলি ইউজ হয় স্পেয়ার্স অটো এনকোডার্স এন্ড ফিচার লার্নিং মডেলের ক্ষেত্রে। আমরা করে দেখবো। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন, অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন এবং আমরা কিভাবে করতে পারি তার ইকুয়েশন, আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল এবং কিছু রিয়েল লাইফ এক্সাম্পল এর কথা বলেছি এবং সামারাইজ করার চেষ্টা করেছি। এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আমরা কিন্তু L1 নিয়ে কথাবার্তা বলছি, তাই না? আমরা বলছি যে ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে L2 L1 আমরা ইউজ করি, তবে L2টা ওখানে খুব বেশি ইউজ হয় কম্পেয়ার্ড উইথ L1। L1 ইউজ হয়, L2টা বেশি ইউজ হয়, কিন্তু অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে আমরা L1টাকেই বেশি ইউজ করি। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের L1-এ আমাদের আউটপুটটা জিরো হওয়ার পসিবিলিটি বেশি থাকে, এবং আলটিমেটলি যেটা আমাদের স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন তৈরি করবে। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে যদি আমরা L2 ইউজ করি কি হতে পারে, এটাকে একটু ক্লিয়ার করার জন্য। L2 ইউজ করলে সেটা জিরো সাধারণত হওয়ার চান্স কমে যায়, হয় না, ছোট ভ্যালু হয় বাট জিরো হয় না, যেটা ওয়েট রেগুলারাইজেশনের জন্য ভালো। কিন্তু আমাদের অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের জন্য L1 ভালো। তো এখানে বলছে যে L2 এর আসলে কি হয়, কেন কম ইউজ করি। জাস্ট লাইক L1 অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন, L2 অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন প্যারালাইজ নিউরন অ্যাক্টিভেশনস রাদার দেন ওয়েট। আমাদের এটা আউটপুটের উপরে ইউজ করা হয়, স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন তৈরি করার জন্য L1 করে, আর L2 হচ্ছে ওয়েটকে ছোট করার জন্য ইউজ করা হয়, ওয়েটকে জিরো করার জন্য না। সে কারণে আসলে L2 ইউজ হয় ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে, এবং L1 ইউজ করা হয় অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে। এখানে দেখানোটি বলছে হাউএভার দ্য বিহেভিয়ার ইজ কোয়াইট ডিফারেন্ট, বিহেভিয়ারটা ডিফারেন্ট। L2 এর ক্ষেত্রে কি হয়, আপনি যদি এই অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে L2 ইউজ করেন তাহলে কিন্তু এর আগে ছিল L1 এর ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এবার হচ্ছে কিন্তু এ স্কোয়ার। দেখেন আগের মতো ইকুয়েশন, এখানে অ্যাবসলিউট ভ্যালু ছিল এর, আর এখানে হচ্ছে এখন স্কোয়ার ভ্যালু L2 এর ক্ষেত্রে। এখানে কি হতে পারে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখেন তো। L2 এর ক্ষেত্রে সাপোজ এ হিডেন লেয়ার প্রডিউস 210.53, L1 অ্যাক্টিভিটি প্যালান্টি কত হচ্ছে, আপনি যদি অ্যাবসলিউট ভ্যালু নেন 6.5, আপনি যদি L2 এর ক্ষেত্রে অ্যাক্টিভিটি প্যালান্টি নেন দেখেন স্কোয়ার করতে করতে এটা 14.25, আউটপুট কিন্তু বেড়ে যাচ্ছে, মানে প্যালান্টি টার্মের আউটপুট বেড়ে যাচ্ছে। আমাদের তো উদ্দেশ্য কি, প্যালান্টি টার্মের আউটপুট ছোট করা, ঠিক আছে? তো এইটার জন্যই মূলত এই যে বলছি আমাদের L1টা ইউজ করা হয়। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমরা প্যালান্টিকে ছোট করব, যার ফলশ্রুতিতে আমাদের স্পেস রিপ্রেজেন্টেশন তৈরি করবে, এবং আমরা ফিচার এক্সট্রাকশনের জন্য যেন ইউজ করতে পারি যেই ফিচার গুলো দরকার সেগুলো থাকবে, যেগুলো দরকার নেই সেগুলো জিরো হয়ে যাবে। এই তো এখানে দেখেন যে L1 এবং L2 রেগুলারাইজেশনের যে পার্থক্যগুলা। L1 রেগুলারেশন কি করে, অ্যাক্টিভিটি রেগুলারেশন ক্ষেত্রে ইনকারেজ মেনি অ্যাক্টিভেশনস টু বিকাম এক্স্যাক্টলি জিরো, অনেককে জিরোতে কনভার্ট করে যাদের দরকার নেই, তাহলে ফিচার যেগুলো দরকার নেই সেগুলো জিরো হয়ে যাচ্ছে। আর এখানে ইনকারেজ অ্যাক্টিভেশন টু বিকাম স্মল, জিরো করে না, ছোটতে নিয়ে আসে, ছোটতে নিয়ে আসলে থেকে যাচ্ছে ফিচারের জন্য, যার কন্ট্রিবিউশনের দরকার নাই সে থাকছে বাট ছোট ভ্যালু হয়ে। তো এটা তো আসলে ঝামেলা, যে জানেই না তাকে আপনি কি করতে রাখবেন। তো এটা L1 এর জন্য ঠিক আছে, L2 এর জন্য ঠিক নাই। প্রডিউস স্পার্স রিপ্রেজেন্টেশন, L1 কিন্তু স্পার্স রিপ্রেজেন্টেশন প্রডিউস করে, L2 ইউজুয়ালি ডাজন্ট প্রডিউস স্ট্রং স্পারসিটি, এটা কিন্তু L2 আসলে স্পার্স রিপ্রেজেন্টেশন প্রডিউস করে না, স্মল ভ্যালু প্রডিউস করে, জিরো করে না। স্পার্স রিপ্রেজেন্টেশনের কনসেপ্টই হচ্ছে জিরো ভ্যালু থাকতে হবে। ফিচার সিলেকশন ইফেক্ট, ফিচার সিলেকশনে L1 এর ইফেক্ট তো আছেই, যেগুলো দরকার নেই সেগুলো জিরো, যেগুলো দরকার আছে ওয়ান। আর এটা হচ্ছে স্মুথ সিঙ্কেজ ইফেক্ট, যদি আপনি স্মুথ সিঙ্কেজ ইফেক্ট চালাতে চান সেটা হতে পারে, যেটা আমাদের ওয়েট রেগুলারাইজেশনের দরকার সেটা আমরা করেছি। আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন, ক্রিয়েটস ফিউ অ্যাক্টিভ নিউরন, যেটা বললাম যে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন তৈরি করলে যেগুলো জিরো সেগুলো তো বাদ চলে যাচ্ছে, যেগুলো থাকছে সেগুলো কিন্তু আসলে অ্যাক্টিভ নিউরন, সেটা তৈরি করা হচ্ছে।
এরপরে ক্রিয়েট ম্যানি উইকলি অ্যাক্টিভ নিউরন। এখানে আসলে L2 অ্যাক্টিভেশন চালাইলে কোনোটাই তো জিরো হচ্ছে না। তো যেগুলো জিরো হচ্ছে না সবই থেকে যাচ্ছে, হয়তো ইফেক্ট কম থাকছে বাট থেকে যাচ্ছে। তো যেটা দরকার নাই, যেটা জানে না, সেটা তো ফেলে দেওয়াই উচিত। যেই ফিচারের দরকার নাই সেটা ফেলে দেওয়াই উচিত। কিন্তু L2 তে কি হচ্ছে, ক্রিয়েট ম্যানি উইকলি অ্যাক্টিভেট নিউরন, এখানে দুর্বল আকারে কিছু ফিচার থেকে যাচ্ছে যেটা দরকার ছিল না। তো L2 তে এই সমস্যাগুলো আছে। আমরা L2 টা আসলে ওয়েট রেগুলারাইজেশনের জন্য ভালো, L1 টা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের জন্য ভালো। সেটা এখানে বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন ভাবে। যেমন দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ 10 নিউরনস ইনিশিয়ালি প্রডিউসড, ইনিশিয়ালি 10টা নিউরন এই ভ্যালুগুলো প্রডিউস করছে, সবারই কিন্তু ভ্যালু আছে। আপনি L1 অ্যাক্টিভেশন যদি চালান, তাহলে দেখেন চালিয়ে দেখা যাচ্ছে যে এই যে কোনো কোনোটার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, কিছু আছে কিছু নাই। তো যেগুলো জিরো হয়ে যাচ্ছে সেই ফিচার গুলো আসলে দরকার নেই। এবং আলটিমেটলি ওই নিউরন গুলা যেগুলো দরকার সেগুলো কিন্তু ভ্যালু আছে, যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু বাদ চলে গেছে। ওনলি এ ফিউ নিউরনস রিমেইন অ্যাক্টিভ। কিন্তু আপনি যদি এইটার উপরে L2 চালান, সবগুলো ভ্যালু আছে, ভ্যালু চেঞ্জ হয়েছে বাট সবগুলো আছে। মোর নিউরন স্টিল পার্টিসিপেট বাট উইথ রিডিউসড স্ট্রেংথ। এটাতে স্ট্রেংথ ছোট হচ্ছে, ঠিক আছে, এটাও কাজ করবে, ভালোই কাজ করবে, কিন্তু L1 এর মতো না। L1 এ যেগুলো দরকার নেই সেগুলো বাদ, আর L2 তে যেগুলো দরকার নেই সেগুলা থাকছে বাট ছোট হিসেবে, ঠিক আছে। তো ডেফিনেটলি এই অ্যাক্টিভিটি রিপ্রেজেন্টেশন রেগুলারাইজেশনের জন্য L1 টা ভালো কাজ করার কথা কম্পেয়ার্ড উইথ L2, ঠিক আছে। তো ওইটাই এখানে বলছে। যাক, আমরা হচ্ছে মোটামুটি ভাবে এই পর্যন্ত L1 আর L2 রেগুলারাইজেশনের জিনিসগুলা কি সেটা আমরা দেখার চেষ্টা করেছি। এখন L1 রেগুলারাইজেশন আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। L1 রেগুলারাইজেশন আপনি হচ্ছে এই যে L1, তারপরে আপনি প্যালান্টি ফ্যাক্টরটা ভেতরে লিখে দিবেন। L2 টা, L2 এর ক্ষেত্রে লিখবেন প্যালান্টি ফ্যাক্টর ভেতরে। আবার অনেক ক্ষেত্রে L1 L2 একসাথে ইউজ করা যায়, আমাদের যেমন ল্যাসো রিগ্রেশন, লিজ রিগ্রেশন, ঠিক আছে। লিজ রিগ্রেশন L2 ইউজ করি, ল্যাসোতে L1 ইউজ করি। আর দুইটাকে যখন কম্বাইনলি ইউজ করতে যাই তখন কিন্তু আমরা L1 L2 দুটাকে একসাথে ইউজ করলে সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক নেট। তো আমাদের এখানে L1 কে ইউজ করতে পারি, L2 তে ইউজ করতে পারি অ্যাক্টিভিটি রেগুলারেশনের ক্ষেত্রে, আবার দুইটাকে একসাথে কম্বাইনলিও ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে কম্বাইনলি ইউজ করলে L1 L2 একসাথে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে যেমন প্যালান্টি ফ্যাক্টর আমরা হচ্ছে ভেতরে দিচ্ছিলাম, এখানে কিন্তু L1 এর জন্য একটা, L2 এর জন্য একটা, সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। কোনটা L1 এর জন্য কোনটা L2 এর জন্য আমাকে উল্লেখ করতে হবে। এই ছিল মোটামুটি আমরা ইউজ করতে পারি, L1 কে ইউজ করতে পারি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের জন্য, L2 কে ইউজ করতে পারি, আবার দুটাকে মার্চ করে ইউজ করতে পারি L1 L2 কে। এবং সেই ক্ষেত্রে L1 L2 এর প্যারামিটার ফ্যাক্টর গুলো আমাদের আলাদা করে দিতে হবে, যেখানে আলাদা করে দেওয়ার দরকার ছিল না এখানে কিন্তু আলাদা করতে হবে, নাহলে বুঝতে পারবেন। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি আমাদের ইউজ করার মতো জিনিস। তারপরে আমরা যা বললাম এখানে আসলে L1 অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের কাজের জন্য ভালো, কেননা এটা আসলে আমাদের স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন তৈরি করে। আর L2 হচ্ছে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে জিরোর দিকে নিয়ে যায়, যে নিউরনের আউটপুট গুলো আসলে আহ, দরকার নাই, সেগুলা ফিচার গুলাকে আসলে জিরো করে দেয়, যেন আসলে ওগুলা কাজ না করতে পারে। আর L2 হচ্ছে আহ, আমাদের অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের জন্য আসলে খুব একটা ভালো কাজ করার কথা না, কেননা ভ্যালুকে জিরো করে না, কিছু ভ্যালু কমিয়ে দেয় অবশ্যই। তবে যেটা দরকার নেই সেটাকেও ছোট আকারে সে রেখে দিচ্ছে, একটা প্রবলেম তৈরি তৈরি করতে পারে। L2 টা ভালো হচ্ছে ওয়েট রেগুলারাইজেশনের জন্য মোস্ট অফ দ্য কেস, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটাই বিষয় ছিল যে L1 রেগুলারাইজেশন আমরা যেটা করি যে অ্যাক্টিভিটি রেগুলারেশনের জন্য ইউজ করি, আর L2 টা আমরা ওয়েট রেগুলারেশনের জন্য ইউজ করি। তাহলে এই টিউটোরিয়ালটাই মোটামুটি আমরা স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন কি, অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন দিয়ে আমরা কিভাবে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন করতে পারি সেটা আমরা ডিটেলস দেখার চেষ্টা করেছি, এবং সাথে আমরা L1 দিয়ে করব না L2 দিয়ে করব সেটা নিয়ে ডিটেলস কথা বলেছি। এখন আমরা আবার আমাদের এই ডকুমেন্টে ফিরে যাই। এই ডকুমেন্টে আসলে যা আছে অলরেডি এর থেকে অনেক বেশি কিছু আমরা বলে ফেলছি, ঠিক আছে। তো এখানে যে একটা জিনিস আছে আমি একটু আপনাদের দেখাই, এগুলো নতুন কিছু না, সব আগের।
যেমন এখানে L1 L2 কি হবে, অলরেডি তো ইকুয়েশন দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝালাম। L1 হচ্ছে আমাদের সাম অফ অ্যাবসলিউট ভ্যালু, আর L2 হচ্ছে সাম অফ স্কোয়ার্ড ভ্যালু। তো বললাম যে আগের মধ্যে, এটা না দেখলেও চলবে, আমাদের ওইটা দেখলেই এনাফ। এখন দেখেন, ট্রিপস ফর ইউজিং অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন। আমরা কিভাবে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করতে পারি, কোন কোন ক্ষেত্রে ইউজ করব, তার কিছু টিপস এখানে দেওয়া আছে। ইউজ উইথ অল নেটওয়ার্ক টাইপ, সব ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন মাল্টিলেয়ার পারসেপ্টরের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন এর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক যেমন এলএসটিএম এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, সব ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কোন কোন ক্ষেত্রে আরো কিছু আমাদের টিপস দেওয়া হচ্ছে। ইউজ উইথ অটো ইনকোডার্স এন্ড ইনকোডার ডিকোডার। আমরা যদি মনে করি যে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইনকোডারের ক্ষেত্রে ইউজ করব, অটো ইনকোডারের ক্ষেত্রে সেটাও কিন্তু করতে পারি। আমরা এখানে L1 ইউজ করতে পারি, মানে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে L1 ইউজ করলেও হবে, L2 ইউজ করলেও হবে। তবে আমি কিন্তু বারবার দেখানোর চেষ্টা করেছি যে L1 এর পারফরমেন্সটা সাধারণত জিরোর দিকে নিয়ে যায়, স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন করে, সেই কারণে অ্যাক্টিভিটি রেগুলেশনের সাথে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের খুব ভালো একটা সম্পর্ক আছে। সেই কারণে L1টাই আসলে বেশি ইউজ হয়, তবে আমাদেরকে টেস্ট করে দেখা যেতে পারে। ইউজ রেকটিফাইড লিনিয়ার অ্যাক্টিভেশন। দেখেন এখানে আমরা কিন্তু যে অ্যাক্টিভেশন ফাংশন গুলা ইউজ করি, কয়েক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, তার মধ্যে মোস্টলি কমন হচ্ছে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, ট্রান্স অ্যাক্টিভেশন ফাংশন, রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন। এর মধ্যে দেখেন রেলওয়ে কিন্তু একমাত্র অ্যাক্টিভেশন ফাংশন যেটার ভ্যালু নেগেটিভ নাই, জিরো হতে পারে বা আপার ভ্যালু হতে পারে, নাকি পজিটিভ ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু নাই, জিরো হতে পারে বা পজিটিভ ভ্যালু হতে পারে। এখানে জিরো হওয়ার পসিবিলিটি বেশি, পসিবিলিটি বেশি বলা ঠিক না, সকল নেগেটিভ ভ্যালুকে জিরোতে নিয়ে আসে। তার মানে কি, এটা আসলে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের সাথে একটা মিল আছে। সেই কারণেই কিন্তু এই সকল ক্ষেত্রে মানে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে রেলু ইউজ হয়। অন্যগুলো ইউজ করলে হবে না তা না, কিন্তু অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের সাথে যেমন স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের একটা সম্পর্ক আছে, স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের সাথে যেহেতু জিরোকে আনার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু রেলুটা এখানে মানে বেস্ট সলিউশন হতে পারে বা পারফেক্ট চয়েস হতে পারে অ্যাক্টিভিটি অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে। ওই জন্যই কিন্তু রেলুর কথা বলা হচ্ছে ইউজ রেলু। ঠিক আছে। গ্রিড সার্চ প্যারামিটার, আমরা যেটা বললাম যে আমরা প্যালান্টি টার্ম যেটা আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটার ভ্যালু সাধারণত 0 থেকে 0.1 এর মধ্যে হয়। তো আমরা কিন্তু এই ভ্যালুটা কত হবে সেটা কিন্তু গ্রিড সার্চ প্যারামিটার দিয়ে টেস্ট করে দেখতে পারি। যেমন এর আগের দিন আমরা ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে এই ভ্যালু কিন্তু টিউন করে দেখার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, আমরা এখানে কিন্তু গ্রিড সার্চ দিয়ে আমরা সেটাকে টিউন করে দেখতে পারি। এরপরে আরেকটা টিপস বলছে স্ট্যান্ডার্ডাইজ ইনপুট ডেটা। আমরা যখন অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন করব, আমরা ইনপুট ডেটার ক্ষেত্রে সেগুলাকে আসলে নর্মালাইজ বা স্ট্যান্ডার্ডাইজ এগুলা করে আসলে আমাদের কাজটা শুরু করলে ভালো হয়, তাহলে আমাদের নেটওয়ার্কের জন্য আমাদের এই অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের কাজটা অনেক ভালো হবে, যেটা আমাদের ওয়েট রেগুলারাইজেশনও ছিল। এখানে যেটা বলছে ইউজ অ্যান ওভার কমপ্লিট রিপ্রেজেন্টেশন। এখানে আপনাকে যেটা বলছে যে অ্যাক্টিভিটি রেগুলারেশন ইউজ করলে আমাদের মোস্ট যেই কাজটা হয় মোস্টলি সেটা হচ্ছে যে স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন হয়। তো সেই রিপ্রেজেন্টেশনটা আমাদের কিন্তু দরকার। তো স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের জন্য অ্যাক্টিভিটি রেগুলারেশনটা জরুরি। ঠিক আছে, এই যে বললাম যে কিছু যেই ফিচার গুলো আসলে দরকার নেই সেগুলো জিরো হয়ে যাচ্ছে, যেগুলো দরকার আছে সেগুলো রাখছে। তো এইটা করলে আমাদের জন্য আহ, ভালো আউটপুট বয়ে নিয়ে আসতে পারে, আমাদের ওভারফিটটাকে কমাই দিতে পারে। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের এখানে আমরা যখন অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করব এই জিনিসগুলো মাথায় নিয়ে করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কেরাস এপিআই। এখানে কি বলছে দেখেন, অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন অলরেডি কিন্তু বলেছে আমরা L1 ইউজ করতে পারি, আমরা L2 ইউজ করতে পারি, আর L1 L2 কে একসাথে ইউজ করলে L1 L2 এভাবে ইউজ করতে পারি। তো আমরা এটা কি করতে পারি, এই যে এখানে কেরাস রেগুলারাইজার্স ইম্পোর্ট L1, আমরা যদি ইম্পোর্ট করতে চাই তারপরে L1 এর মধ্যে আমরা হচ্ছে প্যালান্টি ফ্যাক্টরটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আপনি যদি লেয়ারের মধ্যে ইউজ করতে চান
তাহলে এইভাবে হিডেন লেয়ারের মধ্যে এই যে টেন্স লিখে নাম্বার অফ হিডেন লেয়ার, তারপরে হচ্ছে এই যে রেলুট পরে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার পরে আপনি কিন্তু এই যে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু এখানে কিন্তু বিষয় আছে, এটা কিন্তু হচ্ছে আহ রেগুলারাইজেশন ইউজ করা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার পরে। ধরেন এটা হিডেন লেয়ার, তাই তো? হিডেন লেয়ারে নোট দিচ্ছেন 32টা। তো হিডেন লেয়ার ক্যালকুলেশন করলো, ওয়েটেড সাম ক্যালকুলেশন করলো, করার পরে আপনার এই রেলু দিয়ে তার অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে সে আউটপুট বের করলো পজিটিভ অথবা জিরো, নেগেটিভ না, পজিটিভ অথবা জিরো। তার উপরে যদি আপনি অ্যাক্টিভেশনটা ইউজ করেন, অ্যাক্টিভেশন রেগুলারাইজেশন ইউজ করেন বা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করেন, এই যে অ্যাক্টিভিটি রেগুলারাইজার L1 ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে তার পেনাল্টি ফ্যাক্টর। এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার পরে। আপনি দুই ভাবে করতে পারেন, ঠিক আছে? আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন। এবং দেখেন লেখা আছে দা রেগুলার, এটা কিন্তু লাগবে, the regularizer is applied on the output of the layer but you have control over what the output of the layer actually means। এটা আপনার অ্যাক্টিভেশন ফাংশনের আগেও করতে পারেন, পরেও করতে পারেন। এখানে যেটা বলা হচ্ছে এটা এই যে অ্যাক্টিভেশন ফাংশনের পরে। আর যদি আগে করতে চান তাহলে দেখেন এই যে অ্যাক্টিভেশনটা কিন্তু লিনিয়ার, লিনিয়ারের উপরে এটা ইউজ করলেন, করার পরে রেল ইউজ করলেন। তার মানে রেলু করার, প্রথমটা ছিল রেলু করার পরে, মানে অ্যাক্টিভেশন রেলু হিসেবে রেলু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার পরে। আর এটা হচ্ছে রেলু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার আগে। আপনি এই দুই ভাবেই করতে পারেন, আমরা কিন্তু দুইটাই আজকে টেস্ট করে দেখব কি রেজাল্ট আসে। ঠিক আছে, এটা মাথায় রাখুন একটু, যে এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার পরে, আর এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার আগে। কিন্তু অ্যাক্টিভেশন ফাংশন একটা লাগবে এর লেয়ারে, সেটা ইউজ করা হয়েছে লিনিয়ার। মূলত অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশনটা রেলে ইউজ করা হয় ওই যে স্পারসিটির জন্য, স্পারসিটি ক্রিয়েট করার জন্য। তো রেলুটা আমাদের অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের আগে করবো না পরে করবো? যদি আগে করি তাহলে হচ্ছে এইটা, আর যদি পরে করি তাহলে এটা। যদি পরে করি তাহলে অ্যাক্টিভেশন রেলু দিয়ে অ্যাক্টিভিটি রেগুলাইজার, আর যদি পরে করি তাহলে হচ্ছে আহ যদি পরে করি তাহলে এটা, আর যদি আগে করি তাহলে হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন দিয়ে ওইখানে আমরা অ্যাক্টিভেশন একটা লিনিয়ার চালিয়ে দিলাম, পরে আবার হচ্ছে এখানে রেলু চালাইতে হবে। এই হচ্ছে বিষয়। তো এখন এইখানে আমরা বিভিন্ন ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এমএলপির ক্ষেত্রে ক্ষেত্রে কি করতে পারি? মাল্টি লেয়ার পারসেপ্টরের ক্ষেত্রে, এমএলপির ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটা হিডেন লেয়ার যখন অ্যাড করবো, এই যে টেন্স 32 নাম্বার অফ নোড হিডেন লেয়ারের অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের জন্য L1 রেগুলারাইজেশন, আর এটা হচ্ছে 0.001, তার মানে এটা হচ্ছে প্যারামিটার ফ্যাক্টর। সিএনএন এর ক্ষেত্রে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা হচ্ছে কনভলিউশনাল 2D, এটা হচ্ছে নাম্বার অফ ফিচার ম্যাপ, এটা হচ্ছে আপনার কার্নেল সাইজ, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের ক্ষেত্রে এটা L1, আর এটা হচ্ছে তার প্যারামিটার। এভাবে ইউজ করতে পারি। এটা কিন্তু মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে, এটা হচ্ছে সিএমএ এর ক্ষেত্রে। আমরা যদি আরএনএন এর ক্ষেত্রে এবং স্পেশালি এলএসটিএম এর ক্ষেত্রে ইউজ করি, তাহলে এলএসটিএম এ এখানে নাম্বার অফ সেল হচ্ছে 32, আর অ্যাক্টিভিটি রেগুলারাইজার হচ্ছে L1। এটা তো এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি সব জায়গাতেই। মাল্টি লেয়ার পারসেপ্ট্রন ইউজ করতে পারি আমরা, সিএনএন ইউজ করতে পারি আমরা, আরএনএন ইউজ করতে পারি। এখন আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন উইথ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন থিওরি দেখেছি, আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি কোডিং এ সেটা দেখেছি। এখন আমরা একটা কেস স্টাডি দিয়ে সেটাকে দেখার চেষ্টা করব। এই কেস স্টাডির জন্য আমরা একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম ইউজ করতে চাচ্ছি। সেটার জন্য আমরা যে ডেটা সেটটা তৈরি করে নেব মেক সার্কেল। মেক সার্কেল তৈরি করলে যেটা হবে, মানে 100টা স্যাম্পল আছে, স্যাম্পল ইচ্ছে করে কমানো হয়েছে ওভারফিট তৈরি করার জন্য প্রতিদিনের মতো। ওভারফিট তৈরি করলে কি হবে, আমরা কিন্তু ওভারফিট তৈরি করলে আমরা যেই অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন দিয়ে ওভারফিটটা দূর করা যায় কিনা সেটা দেখার চেষ্টা করবো। সেই কারণেই মূলত ওভারফিট তৈরি করা। তো এখানে এই যে নাম্বার অফ স্যাম্পল দেওয়া হচ্ছে 100, র্যান্ডম স্টেট এটা একটা দেওয়া হচ্ছে যেন সেন্টার পয়েন্ট গুলা ফিক্স থাকে। আর নয়েজ 0.1, আমরা যদি এই নয়েজটা জিরো করে দিই তাহলে কিন্তু দুইটা সার্কেল খুব সুন্দরভাবে স্মুথলি দেখাবে, কিন্তু কিছু নয়েজ অ্যাড করা হচ্ছে। এই অ্যাড করার জন্য যেটা ঘটবে সেটা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে প্রোগ্রামটা দেখাই, এটা হচ্ছে সেই প্রোগ্রামটা। এই যে 10 স্যাম্পল 100, 100টা স্যাম্পল, নয়েজ 0.1,
র্যান্ডম স্টেট এটা যদি করি আলটিমেটলি এই স্যাম্পল এইরকম একটা ডেটা সেট তৈরি হবে 100টা স্যাম্পলের। ঠিক আছে, কিন্তু যদি আপনি এখানে জিরো করে দেন নয়েজ, তাহলে কিন্তু দুইটা সার্কেল রিং এর মতো দেখাবে। আর এখানে কিছুটা নয়েজ অ্যাড করা হয়েছে যেন এটা নন লিনিয়ার ক্লাসিফিকেশন প্রবলেমের দিকে যায়। আলটিমেটলি আমাদের নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম ইউজ করতে হবে মাল্টিলেয়ার থেকে শুরু করে পরের দিকে। তো এখন এইটা হচ্ছে আমাদের ডেটা সেট ক্রিয়েট হলো, ফিগারটা দেখাচ্ছে। এরপরে আমরা হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ইউজ করব, এবং মাল্টিলেয়ার পারসেপ্ট্রনে ওভারফিট যেন হয় সেটা ইউজ করবো, কেননা আমাদের ওভারফিট দূর করতে হবে, ওই জন্য ওভারফিট দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, তো মাল্টিলেয়ার পারসেপ্ট্রনে যখন আমরা কাজ করতে যাব, তখন এখানে স্যাম্পল নাম্বার অফ স্যাম্পল হচ্ছে 100, নয়েজ হচ্ছে 0.1। এখানে আগেরটাই দেখালাম। কারণ এইখানে যেটা করা হচ্ছে একটু দেখেন, উই উইল স্প্লিট দ্য ডেটা সেট ইনটু ট্রেইন এন্ড টেস্ট সেট। আমরা এই ডেটা সেটটাকে 100টা স্যাম্পল ছিল, এর মধ্যে ট্রেইন আর টেস্টে ভাগ করব। ট্রেইন হচ্ছে 30 আর টেস্ট হচ্ছে 70। এটা ওভারফিট করার জন্যই কিন্তু করা। ঠিক আছে, যেন বেশি স্যাম্পল সে ট্রেন করতে না পারে। তো এখানে 30 ট্রেইন আর বাকিটা হচ্ছে টেস্ট, আমরা এখানে ট্রেইন টেস্টটা ভাগ করে নিলাম। এরপরে দেখেন, আমরা এখানে একটা হিডেন লেয়ার ইউজ করব এই আর্কিটেকচারে। একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। হিডেন লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 500। ঠিক আছে, ইচ্ছা করে ওভারফিট ক্রিয়েট করা হচ্ছে, এটা এত বড় আর্কিটেকচারের দরকার নেই, ইচ্ছা করে ওভারফিট করা হচ্ছে যেন কাজ করতে পারি। আর এটা যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, সেই কারণে এখানে যে আউটপুট লেয়ারে নোড একটা, তাহলে এখানে হিডেন লেয়ারে 500 নোড। আর এখানে অ্যাক্টিভেশন রিয়েলি ইউজ করা হচ্ছে, ইনপুট ডাইমেনশন 2 যেহেতু দুইটা ফিচার। আর এখানে আউটপুট লেয়ারে নোড হচ্ছে একটা, যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন। আর অ্যাক্টিভেশন সিগময়েড ইউজ করা হচ্ছে। কম্পাইলের ক্ষেত্রে আমরা লস ফাংশন ইউজ করবো বাইনারি ক্লাস এন্ট্রপি, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। অপটিমাইজার অ্যাডাম আর অ্যাকুরেসি দিয়ে রেজাল্ট দেখতে চাই। এরপরে মডেলে অ্যাজ ইউজুয়াল ফিট করবো, তবে এখানে ইপোক কিন্তু 4000, এটা ওভারফিট হচ্ছে কিনা সেটা দেখার জন্য বেশি দেওয়া হচ্ছে। এখন আমরা এটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি যদি বের করি এবং তার জন্য গ্রাফ তৈরি করি, আলটিমেটলি এটা হচ্ছে ফুল কোড। আমরা যদি এটাকে রান করি, এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে আমরা এই ডেটা সেটটা যেটা তৈরি করলাম মেক সার্কেল দিয়ে, এই ডেটা সেটের উপরে আমরা যদি এই কাজটা করি যে এমএলপি, ওভারফিট এমএলপি আসলে ইচ্ছা করে ওভারফিট তৈরি করা হচ্ছে, কেননা এখানে ট্রেন 100টার মধ্যে 30% হচ্ছে ট্রেনিং, 70% হচ্ছে টেস্টিং, এবং এখানে ইচ্ছা করেই কিন্তু 500টা ইনপুট হিডেন লেয়ারের নোট দেওয়া হয়েছে। এটা যদি করি, আমরা 4000 ইনপুট চালিয়ে দেখছি, তাহলে আমাদের ট্রেনিং অ্যাকুরেসি আসছে 100% আর টেস্ট অ্যাকুরেসি আসছে 78%। এটা কি হচ্ছে আসলে? এটা হচ্ছে, দেখেন, ট্রেনিং অ্যাকুরেসি 100%, টেস্টিং হচ্ছে 0.786। আমরা যদি গ্রাফটার দিকে দেখি, লস গ্রাফটার দিকে দেখি, দেখেন লস কিন্তু কমা শুরু করেছিল দিয়ে বাড়া শুরু করেছে, এবং এটা কিন্তু বাড়তেই আছে, থামার কোনো সুযোগ নেই। আলটিমেটলি ওভারফিটেড। আমরা যদি অ্যাকুরেসি গ্রাফটাও দেখি, দেখেন অ্যাকুরেসিটা কিন্তু, এটা ওভারফিটেড, এটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে এটা কিন্তু গ্যাপ বাড়তেই আছে এটা এদিকে, লসেও এবং অ্যাকুরেসিতেও। এখন এটা তো আমরা ওভারফিটেড মডেল একটা তৈরি করলাম, এখন এই ওভারফিটেড মডেলের উপরে আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করে দেখবো যে কাজ হয় কি না, অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কাজ করতে পারি কিনা। এটা আমরা যেটা দেখলাম সেটাই অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন। আমরা ওভারফিটেড যে এমএলপিটা তৈরি করলাম সেটার উপরে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন চালাবো। কিভাবে দেখেন, এটা হচ্ছে যে আহ, আপনার যেইটা এখন দেখাচ্ছে ওভারফিট এমএলপি উইথ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন, এইখানে অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করে যেটা বললাম, এখানে L1 রেগুলারাইজেশন ইউজ করা হচ্ছে এবং এইটা হচ্ছে প্যালান্টি ফ্যাক্টর। এবং এইটা ইউজ করা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে রেলু অ্যাক্টিভেশনের আগে ইউজ করা হচ্ছে, মানে আগে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন হবে, তারপরে আপনার রেলু অ্যাক্টিভেশন ফাংশন কাজ করবে। আগে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন হবে, তারপরে রেলু অ্যাক্টিভেশন কাজ করবে। তার মানে এটা হলো অ্যাক্টিভেশনের আগে অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করছে। আর এখানে যে অ্যাক্টিভেশনটা দেখছেন, এটা তো একটা অ্যাক্টিভেশন ফাংশন আপনার লাগবেই, এটা লিনিয়ার রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, লিনিয়ার মানে আপনি যা দিচ্ছেন সেভাবে কিন্তু উঠতে থাকবে। ঠিক আছে, তো এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করা হচ্ছে
রেলু ইউজের আগে, মানে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার আগে। ঠিক আছে, এইটা যদি করি আমরা, এখানে কিন্তু সেম প্রোগ্রাম, শুধু আগের প্রোগ্রামের মধ্যে চেঞ্জ হবে এই জায়গাটা, দেখুন এই যে এই এতটুকু দেখাচ্ছে। আগের প্রোগ্রামটা দেখাই এখান থেকে। আগের প্রোগ্রামটা দেখেন এখানে কি ছিল, টেন্স, এখানে অ্যাক্টিভেশন রেলু, সরি না এটাই অ্যাক্টিভেশন রেলু টেন্স এর ক্ষেত্রে দেখেন। আর এখানে এই যে ডেন্স 500, ইনপুট ডাইমেনশন 2, অ্যাক্টিভেশন লিনিয়ার ছিল, অ্যাক্টিভেশন কিন্তু আমরা এটাকে পরে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু পরে। আর এখানে হচ্ছে মানে হিডেন লেয়ার আর আউটপুট লেয়ারের, এখানে তো হিডেন লেয়ার উপরেরটা, নিচেরটা হচ্ছে আউটপুট লেয়ার, ডেন্স 500 হিডেন লেয়ার আর ডেন্স 1 এটা হচ্ছে আউটপুট লেয়ার। এর মাঝে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন করে আমরা হচ্ছে রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন চালাবো। তাহলে রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশনকে পরে করে দিয়েছি, আর এখানে আমরা ঢুকিয়ে দিয়েছি অ্যাক্টিভিটি রেগুলারাইজার, এই যে অ্যাক্টিভিটি রেগুলারাইজার। ঠিক আছে, এই এটা। মানে ওই দুই লাইনের মধ্যে একটা নতুন লাইন আসছে, অ্যাক্টিভেশন রেলু, এবং আমরা হিডেন লেয়ারে এই রেলু অ্যাক্টিভেশনের আগে অ্যাক্টিভিটি রেগুলারাইজার ঢুকিয়ে দিয়েছি। তার মানে এই অ্যাক্টিভিটি রেগুলারাইজার হচ্ছে অ্যাক্টিভেশনের আগে থাকছে। এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনের আগে যদি আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করতে চাই, মানে অ্যাক্টিভিটি রেগুলারাইজার আউটপুট নেওয়ার পর আমরা হচ্ছে রেল ইউজ করি, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, তাহলে কেমন হবে। তাছাড়া প্রোগ্রামের কোনো চেঞ্জ নাই। যদি এটা বের করি তাহলে প্রোগ্রামের আউটপুট আসছে কি দেখেন, প্রোগ্রামের আউটপুট আসছে এটা কোনটা, এটা তো হচ্ছে আগেরটাই, এটা। এটা যেমন কি লেখা আছে দেখেন, এমএলপি ওভারফিট অন ট্রু সার্কেল ডেটা সেট উইথ অ্যাক্টিভেশন রেগুলারাইজার বিফোর অ্যাক্টিভেশন। বিফোর অ্যাক্টিভেশন ফাংশন মানে অ্যাক্টিভেশন ফাংশনের আগে অ্যাক্টিভেশন অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করছে। এই যে অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করছে অ্যাক্টিভেশন ফাংশনের আগে। এই যে, তো এটা যদি ইউজ করি আমাদের কিন্তু দেখেন ওভারফিট কিন্তু কমছে, এটা দেখে বুঝতে পারছেন। আগে ছিল 1 আর এটা হলো 78%, যখন আমরা কোনো কিছু ইউজ করি নাই। এখন দেখছি এটা 96% ট্রেন, আর টেস্ট হচ্ছে 81%। আমরা যদি গ্রাফটার দিকেও দেখি, দেখেন এটা কিন্তু বাড়ছে কিন্তু আগের মতো না, এবং একটা নির্দিষ্ট সময় পর আমরা অ্যাকুরেসি যদি দেখি তাহলে কিন্তু এটা কিন্তু ফিক্সড থাকছে, এটা নিচের দিকে কিন্তু নামছে না, বা গ্যাপটা বাড়ছে না, মূলত নিচের দিকে নামছে বলা ঠিক না, এটা গ্যাপ বাড়ছে না। ঠিক আছে, তার মানে এটা ওভারফিট হওয়া থেকে আমাদেরকে কিন্তু বাঁচাচ্ছে। আমরা কিন্তু দেখেন এই যে 2000-এর পরে প্রায় 4000 পর্যন্ত এই বুক চালিয়ে দেখছি যে এটা আসলে ওইভাবে বাড়ছে না। ঠিক আছে, তার মানে এখানে রেগুলারাইজেশন ইফেক্ট কিন্তু কমছে। ঠিক আছে, ওভারফিট হওয়া থেকে বাঁচাচ্ছে আমাদেরকে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করে আমরা কিন্তু ওভারফিট হওয়া থেকে রক্ষা পেতে পারি অনেকাংশে। তবে একটা বিষয় আপনাদেরকে আমি কিন্তু গতদিনও বলেছি যে ওভারফিট দূর করার জন্য কোনো একটা পদ্ধতি সাফিসিয়েন্ট নাও হতে পারে, আপনাকে একাধিক পদ্ধতি ইউজ করতে হবে। যেমন এর আগে আমরা ওয়েট রেগুলারাইজেশন দেখালাম, আপনি ওয়েট রেগুলারাইজেশন ইউজ করতে পারেন, আপনি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করতে পারেন, এরপরে আরো কিছু টেকনিক আছে। যেমন আপনি ওয়েট গুলাকে নর্মালাইজ করে ছোট করে ফেলতে পারেন। তারপরে আপনি হচ্ছে আহ নাম্বার, আপনার হচ্ছে ড্রপ আউট ইউজ করতে পারেন। এগুলো অনেক, বেশ কিছু টেকনিক আছে, সবগুলোকে আপনি আসলে দেখে শুনে ইউজ করতে হবে। কোনো একটা টেকনিক কিন্তু কাজ একটা করলেই হয়ে যাবে তা কিন্তু না। তো এখানে আমরা সেটা কমাতে পারছি অন্তত আপনার অ্যাক্টিভিটি রেগুলারাইজার দিয়ে বা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করে সেটা দেখা। এরপরে দেখেন এইটা তো কি ছিল, এই প্রোগ্রামটা ছিল অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন বিফোর অ্যাক্টিভেশন। এরপরে দেখেন এই প্রোগ্রামটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন আফটার অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশন ফাংশন মানে রেলু ইউজ করার পরে করবে। তাহলে কি হবে, জাস্ট খুব সিম্পল, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলাম, তারপরে রেগুলারাইজার ইউজ করলাম। এটা হচ্ছে পুরো হিডেন লেয়ার, আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। তো হিডেন লেয়ারে আমরা কিন্তু এই যে যখন আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন অ্যাক্টিভেশন ফাংশনের আগে ইউজ করেছিলাম, তখন কিন্তু আমাদের অ্যাক্টিভেশন ভ্যালুটা ছিল পরে, একটা নতুন লেয়ার তৈরি করে সেখানে দিয়েছিলাম, হিডেন লেয়ার আর আউটপুট লেয়ারের মধ্যেখানে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে
অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন আফটার অ্যাক্টিভেশন। তাহলে এখানে হচ্ছে প্রথমে অ্যাক্টিভেশন ফাংশন লিখলাম রেলু, তারপরে অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করেছি, তারপরে আউটপুট লেয়ার, তাছাড়া এভরিথিং ইজ সেম। এইটার যদি রেজাল্ট দেখি আমরা দেখব ট্রেনিং অ্যাকুরেসি 1, টেস্ট অ্যাকুরেসি 0.783, এটা কিন্তু অনেকটা আগের মতোই হয়ে যাচ্ছে। আগের মতো মানে একেবারে প্রথম অবস্থায় যেটা ওভারফিট হওয়া ছিল ওইটার মতো ট্রেন রেজাল্ট দিচ্ছে, কিন্তু এটাও কিন্তু ওভারফিট হওয়া থেকে বাঁচাচ্ছে আমাদেরকে। দেখেন এখানে, এখানে কিন্তু অ্যাকুরেসিটা যদি দেখতে থাকেন আপনি, এই গ্যাপ কিন্তু বাড়ছে না ট্রেন টেস্টের। এখানে রেজাল্টটা সেটা শো করছে, কিন্তু এই গ্যাপটা কিন্তু বাড়ছে না। আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমাদের এখান থেকে যেটা বুঝতে পারছি, এই প্রথম যেটা রেজাল্ট এটা হচ্ছে ওভারফিটেড রেজাল্ট। যত যাচ্ছে ইপোক গ্যাপ বাড়ছে, যত ইপোক যাচ্ছে। এটা হচ্ছে আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করে ওভারফিট কমানোর চেষ্টা করছি, তবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করছি বিফোর অ্যাক্টিভেশন। আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করছি আফটার অ্যাক্টিভেশন। এখানে দেখা যাচ্ছে বিফোর অ্যাক্টিভেশনের রেজাল্ট আফটার অ্যাক্টিভেশন থেকে ভালো। তো এটাই মোস্ট অফ দ্য কেসে ইউজ, অ্যাক্টিভেশনের আগেই ইউজ করা হয়, যাতে বেটার। কারণ অ্যাক্টিভেশনের আগে ইউজ করলে আপনি যেগুলো যদি ইউজ করেন তাহলে জিরো গুলাকে সে জিরোতেই রেখে দেয়। তো তারপরেও এটা একেবারে ফিক্সড আপনাকে বলার সুযোগ নাই যে আপনি আসলে কোন প্রবলেমের ক্ষেত্রে কোন মডেলটাই আপনি হলো অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করবেন অ্যাক্টিভেশনের আগে না পরে। আপনাকে টেস্ট করে দেখতে হবে। আমরা এখানে পাইলাম যে অ্যাক্টিভিটি রেগুলারাইজার আপনি যদি অ্যাক্টিভেশনের আগে ইউজ করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে। এটা বেশি ইউজ, মোস্ট অফ দ্য কেসে এটাই রেজাল্ট ভালো দেয়। তারপরে আপনাকে টেস্ট করে দেখতে হবে। এইটাই এখানে বলার চেষ্টা করেছে, এই বইয়েও এটা বলার চেষ্টা করেছে রেজাল্টের কাছাকাছি। তো এইখানে আমরা যেটা দেখলাম যে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইফেক্টটাকে কমাচ্ছে। আমরা যখন অ্যাক্টিভেশন ফাংশনের আগে অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করে দেখলাম, তখন দেখলাম যে এটা হলো আমাদের রেগুলারাইজেশন ইফেক্টকে যতখানি কমাচ্ছে, আমরা যদি অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন অ্যাক্টিভেশনের পরে ইউজ করি তার থেকে রেগুলার ওভারফিটটাকে বেশি কমাচ্ছে আমাদের বিফোরে ইউজ করার জন্য। কিন্তু অন্য ক্ষেত্রে সেটা চেঞ্জও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিফোরে ইউজ করাটাই ভালো রেজাল্ট দেয়। এই ছিল মোটামুটি ভাবে আমাদের আজকের যে লেকচারের কনসেপ্ট, যে আমরা স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনকে মিক্স করে কাজটা করতে পারি। আমরা সেটা দেখার চেষ্টা করেছি। একটা ডেটা সেট নিয়েছি, বাইনারি ক্লাসিফিকেশন ডেটা সেট। আমরা একটা ওভারফিটেড এমএলপি মডেল তৈরি করেছি। তারপরে আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন ইউজ করেছি দুই ভাবে, একটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের আগে, আরেকটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন পরে। আমরা যেটা দেখেছি অ্যাক্টিভেশন ফাংশনের আগে যদি আমরা অ্যাক্টিভিটি রেগুলারাইজার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার পরে যদি রেগুলারাইজার ইউজ করি তার থেকে এটা ভ্যারি করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাক্টিভেশন ফাংশনের আগে ইউজ করাটাই ভালো হতে পারে। এই ছিল মোটামুটি আজকের রেজাল্ট। আমরা মূলত স্পেয়ার্স রিপ্রেজেন্টেশন উইথ অ্যাক্টিভিটি রেগুলারাইজেশনের দিয়ে কিভাবে আমরা ওভারফিটিং থেকে আমাদের মডেলকে রক্ষা করতে পারি সেটা নিয়েই কথাবার্তা বলার চেষ্টা করেছি। থ্যাংক ইউ।